আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের পর থেকেই ভারত অস্বস্তি জানাচ্ছে। একটা প্রতিবেদন দ্য ওয়াল থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা স্পষ্টভাবেই বলছে যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের অংশগ্রহণ ইতিবাচক চোখে দেখছে না ভারত। কারণ এতে ভারতের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জন্যে তারা, আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে ৩টি নীতি গ্রহণ করেছে। প্রথম নীতিটি হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে ঢাকার সঙ্গে দিল্লির উষ্ণতা বৃদ্ধি করা বা বন্ধ কূটনৈতিক প্রক্রিয়াকে খুলে দেয়া। সেজন্যে ভারতের তরফ থেকে আপনারা জানেন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি ওই চিঠিতে। কিন্তু তবুও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার এটা বলছে, বিশেষ করে ঢাকাস্থ দিল্লির দূত দীনেশ ত্রিবেদী একাধিকবার বলেছেন যে আমরা তারেক রহমানের সফরের জন্য মুখিয়ে আছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আমরা প্রত্যাশা করছি মালয়েশিয়া চীনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন। এই যে কূটনৈতিক ক্ষেত্রে ভারত বারবার একটি বার্তা দিচ্ছে, এটি হচ্ছে ভারতের প্রথম প্ল্যান। সেকেন্ড প্ল্যান কি, থার্ড প্ল্যান কি? আমি 3টি প্ল্যানের কথা বলেছি। এখন পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যান সম্পর্কে তারা খোলাসা করেনি। তবে এই যে দেখুন, শেখ হাসিনার 5ই আগস্টের ব্রিফিং নিয়ে অনেক বিশ্লেষক বলছেন যে একদিকে যেমন ভারতের বিজেপি সরকার তার দেশের সংসদীয় কমিটিকে বলেছে যে বাংলাদেশে শেখ হাসিনা, দুঃখিত, ভারতে শেখ হাসিনা কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না। অন্যদিকে আবার আসন্ন 5ই আগস্টে তাকে একটি অডিও সংবাদ সম্মেলন করারও অনুমতি দিয়েছে। মানে ডুয়েল পলিসি নিয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে তাহলে সম্ভবত শেখ হাসিনাকে নিবৃত রাখবেন বা শেখ হাসিনার বিরুদ্ধে নানা আইনগত পদক্ষেপ দিয়ে তার কার্যক্রমকে সীমিত করে রাখবেন। অন্যদিকে বাংলাদেশ যদি দিল্লির কথা না শুনে বা দিল্লির সঙ্গে কাঙ্ক্ষিত তাদের দৃষ্টিতে সম্পর্ক উত্তরণ না ঘটায়, তাহলে শেখ হাসিনাকে আবার উস্কে দেবেন। এরকম কোন কোন বিশ্লেষক মতামত দিচ্ছেন। যেমন তারা তারেক রহমানের জন্য মুখিয়েও আছেন এটা বলছেন, আবার শেখ হাসিনাকে দিয়ে ব্রিফিং করানোরও একটা খেলা দেখছি বা এই ধরনের খবর চাউর হয়েছে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হয়েছে, প্রথমে বলা হলো যে ভিডিও কনফারেন্স করবেন শেখ হাসিনা, পরবর্তীতে বলা হলো যে অডিও কনফারেন্স করবেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা জানেন যে চীনের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্কের নানা ধরনের তৎপরতা আমরা দেখছি তারেক রহমানের বেইজিং সফরের পর থেকেই। বিশেষ করে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিস্তা প্রকল্প, পদ্মা ব্যারেজ, চট্টগ্রামের আনোয়ারাতে চীনের অর্থনৈতিক প্রকল্প, এরপর রয়েছে মংলা পোর্ট। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা এই মুহূর্তে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী লাভের যে প্রকল্প, সেটি হচ্ছে চীন, মিয়ানমার এবং বাংলাদেশের স্থল করিডোর। দেখুন, এখন এত সব কর্মকাণ্ডে অবশ্যই অস্বস্তি বোধ করছে প্রথমত দিল্লি, আর দিল্লি চাইছে যে তাদের মতামতের সঙ্গে একমত হোক মার্কিন যুক্তরাষ্ট্র। সেজন্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোরকে যেভাবে ব্রিফ করেছিলেন অজিত দোভাল, সেই ব্রিফ অনুযায়ী কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেননি ডোনাল্ড ট্রাম্পের দূত। এজন্য দিল্লি খানিকটা হতাশ। তবে বাংলাদেশে চীনের প্রকল্পগুলো যেন সফল না হতে পারে এই জন্য নানা ধরনের তৎপরতা অব্যাহতভাবে চলছে। সেইগুলো নিয়েই আসলে আজকে আলোচনা করব, কি কি তৎপরতা এখানে রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই। দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর যে খুব ভালোভাবে নেয়নি এটা কিন্তু ভারতীয় গণমাধ্যম একদম খোলামেলা ভাবেই বিভিন্ন সংবাদ এবং বিশ্লেষণ প্রকাশ করার মধ্য দিয়ে বলে দিয়েছে। ইন্ডিয়া লজেস কি বাংলাদেশ পোর্ট প্রজেক্ট টু চায়না, শুড দিল্লি বি কনসার্ন? দেখুন, আমাদের মংলা পোর্ট নিয়ে একটা বিস্তর রিপোর্ট ইন্ডিয়া টুডে সেটা করেছে। এই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে
মংলা পোর্টের দায়িত্ব ভারতকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু সেটা ছিনিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস এক্ষেত্রে অগ্রগামী হয়ে কাজটি করেছিলেন। সেই ধারাবাহিকতা তারেক রহমানের সরকারও বজায় রেখে মংলা পোর্ট দেখভাল বা এর উন্নয়ন তদারকির জন্য চীনের কাছে দায়িত্ব অর্পণ করেছে। এখন ভারতের জায়গায় চীনকে এই যে বসানো, এটাকে খুবই নেতিবাচক ভাবে এই রিপোর্টের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। মানে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে দিল্লির সাউথ ব্লকেরই মতামতের একটি অংশ বিশেষ। তো প্রিয় দর্শক, আমরা তো এটা বুঝতেই পারছি যে দিল্লির মধ্যে অস্বস্তি, যদিও যদি আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অস্বস্তি অনুভব করার কোনো কারণ নেই। কারণ আমরা তো যেচে পড়ে বা আগ বাড়িয়ে কারো পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে যাচ্ছি না। আমরা যা কিছু করছি আমাদের উন্নয়নের প্রয়োজনে। কিন্তু আমরা কোনো কর্মকাণ্ড করলেই সেটা অন্যের নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে বা অস্বস্তি তৈরি করবে, অস্থিতিশীল অবস্থা তৈরি হবে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা চিন্তা। এটাকে অনাহুত চিন্তাও আমরা বলতে পারি। সেই চিন্তাই এখন দিল্লি করছে। যাই হোক প্রিয় দর্শক, তো ৩টি পরিকল্পনা নিয়ে এখন একটি গ্রুপ, একটি চক্র বা ডিপ স্টেটের একটি অংশ এগুচ্ছে, যেন বাংলাদেশে চীনের প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, যেন বাংলাদেশে চীনের প্রকল্পগুলো আলোর মুখ না দেখে বা সফল না হয়। এক্ষেত্রে কি প্রয়োজন? সরকারের আকাশস্পর্শী দৃঢ়তা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে যখন চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, তখনই কিন্তু দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পগুলো বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো। আশার কথা হচ্ছে যে ইতোমধ্যে চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের যে সংসদীয় গ্রুপ রয়েছে, সেই গ্রুপে প্রথম দফা আলোচনা হয়েছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, চীনের বিনিয়োগ বাড়ানো, আমাদের ব্যবসা বাণিজ্যের সঙ্গে চীনের যে অসমতা আছে সেগুলো কাটানো, আমরা আর কোন কোন জায়গায় চীনের সহায়তা নিতে পারি বা আমাদের জনগণ কিভাবে উপকৃত হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে প্রথম দফায় সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। এটা একটা ভালো দিক। কিন্তু যে ৩টি বিষয়ের কথা আমি বললাম, চলুন আমরা সেদিকে একটু নজর দিতে চাই। তার আগে আমরা চীন মিয়ানমার করিডোরটি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চীন মিয়ানমার করিডোর এভাবে হতে যাচ্ছে। দেখুন যে আমাদের কক্সবাজার থেকে মিয়ানমারের মান্দালায় লাশিও হয়ে একদম কুনমিং এ চলে যাবে এই ট্রেন যোগাযোগ। এটা সড়ক পথেও হবে, ট্রেনে হবে। এটাকে অর্থনৈতিক করিডোর বলা হচ্ছে। এখানে কি হবে যে ১৭০০ কিলোমিটার, ১৭০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, দুটি প্রধান বন্দর আধুনিকায়ন, জনসংখ্যা ১০০ মিলিয়ন ৩টা দেশের মিলিয়ে। এর মধ্যে দুটো বন্দরও পড়বে, যেমন চট্টগ্রাম বন্দর, আবার কুনমিং এও একটি বন্দর পড়বে। তো দুটি বন্দরের আধুনিকায়নও হবে এই স্থল করিডোরকে সামনে রেখে। মানে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিপুল এবং বিস্তৃত একটা উদ্যোগ। তো এই উদ্যোগটিকে অনেকে ভালো চোখে দেখছে না, সেজন্য ৩টি নিষিদ্ধ তৎপরতা চলছে। এই তৎপরতাগুলো সম্পর্কে আপনাদেরও জানা প্রয়োজন। আমরা খানিকটা আদার ব্যাপারীর মতোই কিন্তু কাজ করি, যদিও সেই অর্থে আমরা যদি বলি এই কাজগুলো করার প্রয়োজন ছিল সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকেই অনুসন্ধান করে বের করা দরকার যে কারা আমার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বা বুদ্ধিবৃত্তিক ভাবে আমাকে পিছিয়ে দিচ্ছে। তো সেই জায়গায় যখন আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি, তখন সাংবাদিক হিসেবে, একজন স্বাধীন নাগরিক হিসেবে আমরা দেশপ্রেমের প্রয়োজনে বা দেশ মাতৃকার টানেই কিন্তু এই তথ্যগুলো উপস্থাপন করি। তো প্রিয় দর্শক, ৩টি বিষয়। এক হচ্ছে দেশের অভ্যন্তরে বিশেষ করে ডিপ স্টেট কলকাঠি নাড়ছে যে চীন, মিয়ানমার এবং বাংলাদেশ এই স্থল করিডোর যেন বাস্তবায়ন না হয়। এজন্য এই স্থল করিডোরের নানা তথাকথিত নেতিবাচক দিক তুলে ধরে ইতোমধ্যে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেছে। এই স্থল করিডোর সম্পন্ন হলে এবং এটি চালু হলে আমাদের চীনের উপর নির্ভরতা বাড়বে, এতে ঝুঁকি বাড়তে পারে, আমরা চীনমুখী হয়ে যাব। এর ফলে এই উপমহাদেশে একটা কূটনৈতিক ভারসাম্যহীনতা তৈরি হবে। এই ধরনের বয়ান যখন দেয়া হচ্ছে, আবার চীনের ঋণের ফাঁদে আমরা আটকে যেতে পারি, এই ধরনের মন্তব্য বা বিশ্লেষণও করা হচ্ছে। দেখুন, এই যে প্রথম দফার যে নিষিদ্ধ পরিকল্পনা বা যে কাজটি ইতিমধ্যে শুরু হয়েছে, যে প্রথমে
ডিপ স্টেটের একটা অংশ সরকারের উপর প্রেসার তৈরি করবে বা এখন করছে যে আমরা চীনের সঙ্গে যে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি তা হোক, কিন্তু চীন মিয়ানমার করিডোরের মতো এত বৃহৎ ঝুঁকিপূর্ণ প্রকল্পে কেন অংশগ্রহণ করব? সেই জন্য কয়েকটি কারণ দাঁড় করানো হচ্ছে। একটা হচ্ছে নিরাপত্তা, যে যেহেতু মিয়ানমারে এখনো বিদ্রোহীরা নানা ধরনের সংঘাত সহিংসতায় জড়িত, সুতরাং এই স্থল করিডোর বাস্তবায়ন হবে না। আর যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা চীনের ঋণের ফাঁদে পড়তে পারি, আর চীন নির্ভরতা বাড়বে, ফলে পশ্চিমা বিশ্ব, ইউরোপ এবং আমাদের প্রতিবেশী ভারত রুষ্ট হবে। এই ন্যারেটিভ গুলো ছড়ানো হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাজটাকে স্লথ করে দেয়া, মানে বিলম্বিত করে দেয়া। আপনারা সবাই জানেন যে সময়ের 1 আর অসময়ের 10 যেহেতু এখন চীন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, এখনই হচ্ছে যথার্থ মোমেন্টাম। এই সময়ে যদি আমরা চীনের এই প্রকল্পটিকে না গ্রহণ করি তাহলে চীন হয়তো বিকল্প চিন্তা করবে। কারণ আপনারা জানেন সবাই যে মালাক্কা প্রণালী দিয়ে চীন আমাদের আরব সাগরে প্রবেশ করে, মানে মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। এখন বিভিন্ন সময়ে মালাক্কা যদি বন্ধ হয়ে যেতে পারে বা অস্থিরতা থাকতে পারে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অথবা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন এই স্থল করিডোর চালু হলে আমাদের চট্টগ্রামের বন্দর ব্যবহার করে চীন অর্থনৈতিক কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের সঙ্গে করতে পারবে নির্বিঘ্নে। সুতরাং চীনের যেমন লাভ আছে, আমাদেরও লাভ আছে। চীন যদি আমাদের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার শুরু করে তাহলে বিপুল অর্থনৈতিক তৎপরতা শুরু হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চীনের বিরুদ্ধে বাংলাদেশে যারা কাজ করছেন তারা এই প্রথম এবং শক্তিশালী প্রকল্পটিকেই টার্গেট করেছেন। দ্বিতীয় নিষিদ্ধ পরিকল্পনা হচ্ছে তিস্তা প্রকল্প, পদ্মা ব্যারেজ যেন বাস্তবায়ন না হয়, এখানে যেন চীন অংশগ্রহণ না করে, সেটা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবারও একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আপনারা অবাক হবেন তথ্য শুনে যে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যারা প্রবাসে থাকেন তারা একটা ফোরাম গঠন করে, ধরুন ইতালি থেকে একজন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন, বলিভিয়া থেকে একজন, রাশিয়া থেকে, সৌদি আরব থেকে, এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের নাগরিকরা যারা প্রবাসী, যারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থান বিরোধী, তারা একত্রিত হয়ে যেন আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়নের কাজ হাত দিতে না পারি, সেই জন্যে আন্তর্জাতিক আদালতে যাবারও একটা প্রস্তুতি চলছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যখন আমাদের অসঙ্গতিগুলো ধীরে ধীরে দূর করবার চেষ্টা করছি, দীর্ঘদিন আমাদের উপর যে বিষয়গুলো জিইয়ে রেখে ভারত মজা লুটেছে বা ভারত আধিপত্য করেছে, সেই ক্ষতগুলো যখন দূর করার উদ্যোগ নিচ্ছি, তখন বাংলাদেশেরই কিছু সংখ্যক মানুষ বিদেশে অবস্থান করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। ইতিমধ্যে পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প নিয়ে নানা ধরনের নেতিবাচক কলাম লেখা হচ্ছে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায়। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন এটা আসলে প্ল্যানিং প্রোপাগান্ডা। কেউ কেউ জাতিসংঘের সাবেক দূত বা পানি বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ এইরকম পদবি দিয়ে এইসব লেখালেখি চলছে, এবং এর কারণই হচ্ছে যে এই তিস্তা এবং পদ্মা প্রকল্পের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রচারণা চালানো, বাংলাদেশের মানুষের মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি করা এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করা। এটি হচ্ছে 2 নম্বর নিষিদ্ধ পরিকল্পনা। 3 নম্বর হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি শুরু করেছিলাম এটা দিয়ে, যে মংলা বন্দরে চীনের অর্থায়ন বা মংলা বন্দর চীনকে দেয়ার বাংলাদেশের যে পরিকল্পনা, সেটা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করবার একটা পরিকল্পনাও ইতিমধ্যে শুরু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যারা এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত আছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে চাচ্ছেন যে যদি মংলা পোর্ট চীনের হাতে যায় তাহলে বাংলাদেশে মার্কিন স্বার্থ বা মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। তারা অনেকগুলো গোজামিল যুক্তি উপস্থাপন করেছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক যেন স্বাভাবিক এবং গতিশীল না হয়, সেই জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এখন এই সব তৎপরতার বিপরীতে সম্পর্ককে অটুট এবং অবিচল রাখবার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন, সেটা তো আপনি আমি গ্রহণ করতে পারবো না। এটার জন্য ঘন্টিটা সরকারকেই বাঁধতে হবে। দর্শক, আপনাদের মতামত লিখুন। কে কোথায় থেকে দেখছেন সেটি